হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 এই কবিতাটি আলোচনা করব। দেখো, এই কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করার আগে এই কবিতার লেখার পেছনে কারণটা কি সেটা আমরা সবার প্রথমে জেনে নেব। তোমরা সবাই জানো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন বিখ্যাত প্রকৃতি কবি, যাকে আমরা বলতে পারি নেচার পোয়েট। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইনি ছিলেন ইংল্যান্ডের কবি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোনের নাম ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথি ওয়ার্ডসওয়ার্থ একদিন ইংল্যান্ড থেকে ফ্রান্সে যাচ্ছিলেন। ফ্রান্সের ক্যালে বলে একটি জায়গা, সেখানে যাচ্ছিলেন। এবং তোমরা জানো যে ইংল্যান্ড হচ্ছে এমন একটি দেশ যেখানে সারা বছর একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে। তাই ইংল্যান্ডবাসী সূর্যের আলো খুব একটা দেখতে পান না, অর্থাৎ সেখানে গ্রীষ্মকালের যে অস্তিত্ব খুব একটা দেখা যায় না। তারা কুয়াশাচ্ছন্ন পরিবেশের সঙ্গে অভ্যস্ত। যেদিন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ ফ্রান্সে যাচ্ছিলেন, সেই দিন সকালবেলা একটা অন্যরকম দৃশ্য ছিল, যে দৃশ্য সাধারণত ইংল্যান্ডে দেখা যায় না। সেই দৃশ্য কি? সেই দৃশ্য হলো যে সকাল 5টা থেকে 6টার মধ্যে যে সময়টা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ ঘোড়ায় গাড়ি করে ফ্রান্সে যাচ্ছিলেন, সেই সময়ে পরিবেশটি ছিল একেবারে ঝকমকে। কোথাও কোনো কুয়াশা ছিল না, সূর্যর আলো ঝলমল করছিল এবং সূর্যের সেই ঝলমলে আলোতে সব কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল, যে দৃশ্য সাধারণত ইংল্যান্ডে দেখা যায় না। কবি এই ফ্রান্সে যাওয়ার সময় তাকে একটি ব্রিজ অতিক্রম করতে হয়েছিল। তোমরা কবিতায় যে নামটা পেয়েছো ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেই ব্রিজেরই কথা বলা হয়েছে। সেই ব্রিজটির নাম ছিল ওয়েস্টমিনস্টার ব্রিজ এবং সেই ব্রিজের তলা দিয়ে বয়ে যাচ্ছিল টেমস নদী, বিখ্যাত টেমস নদী। সেই টেমস নদীর উপরে এই ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবি যখন এই ভোর 5টা থেকে 6টার মধ্যে যখন রওনা দিয়েছিল ফ্রান্সের উদ্দেশ্যে, সেই সময় যখন ঘোড়ায় গাড়ি করে যাচ্ছে এবং এরকম একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য যখন তার চোখের সামনে পড়ল, তখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার ঘোড়ার গাড়িটা ওই ব্রিজের উপরে দাঁড় করিয়ে সেই গাড়ির ছাদে বসে বসে এই ইংল্যান্ডের অর্থাৎ এই লন্ডন শহরের এই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যে বিরল প্রাকৃতিক দৃশ্য, সেই দৃশ্যটিকে তিনি কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। এটা গেল হচ্ছে এই কবিতার যে লেখার পেছনের কারণ, যে কি কারণে বা কোন ব্যাকগ্রাউন্ডে, কোন পটভূমিতে এই কবিতাটি রচনা করা হয়েছিল। এই যে আমি একটা তোমাদের বললাম, যে সময়ের কথা উল্লেখ করলাম, যে সকাল 5টা থেকে 6টার মধ্যে, এই যে সময়ের উল্লেখটা আমরা পাব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের যে জার্নাল দ্য গ্রাসমেয়ার বলে একটি জার্নাল রয়েছে, সেই জার্নালে আমরা এই সময়ের কথা পাই। আরেকটি তথ্য জানা দরকার, যে এই যে ব্রিজটা ওয়েস্টমিনস্টার ব্রিজ নামকরণ কেন হলো। এই ওয়েস্টমিনস্টার ব্রিজ অর্থাৎ এই যে ব্রিজটির পাশে একটি চার্চ ছিল। সেই চার্চটির অর্থাৎ অ্যাবে যাকে আমরা বলি, সেখানে তার নাম ছিল ওয়েস্টমিনস্টার অ্যাবে।
ওয়েস্টমিনস্টার অ্যাবে, অর্থাৎ সেই যে চার্চের নামটা হচ্ছে ওয়েস্টমিনস্টার অ্যাবে, সেই চার্চের নাম অনুসারে এই ব্রিজটির নামকরণ করা হয় ওয়েস্টমিনস্টার ব্রিজ। এখন এই কবিতার বেসিক কিছু ইনফরমেশন আমরা জানব, যে তথ্যগুলো আমাদের অবশ্যই করে জানা দরকার, কারণ এই তথ্যগুলো থেকেই তোমাদের এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এই কবিতার সোর্স, উৎস কি? এই কবিতাটির উৎস হচ্ছে পোয়েমস ইন 2 ভলিউমস। পোয়েমস ইন 2 ভলিউমস, এখান থেকেই এই কবিতাটি নেওয়া হয়েছে। এটা হচ্ছে কি ধরনের কবিতা? তোমাদের প্রশ্ন আসতে পারে যে হোয়াট টাইপ অফ পোয়েম ইট ইজ। এটি হচ্ছে একটা পেত্রাকান সনেট। এটি হচ্ছে একটি পেত্রাকান সনেট। এই কবিতার স্ট্রাকচার হচ্ছে দুটো স্ট্যাঞ্জা নিয়ে লেখা। একটি স্ট্যাঞ্জা হচ্ছে অক্টেভ, যেটি হচ্ছে প্রথম 8 লাইন নিয়ে অক্টেভ, এবং শেষ 6 লাইন নিয়ে আরেকটি স্ট্যাঞ্জা, সেটিকে হচ্ছে সেস্টেট। সেস্টেট হচ্ছে 6 লাইন, আর প্রথম 8 লাইন নিয়ে যে স্ট্যাঞ্জাটি তৈরি হয়েছে তার নাম হচ্ছে অক্টেভ। এই কবিতার রাইম স্কিম, হচ্ছে প্রথম যে 8 লাইন, সেই 8 লাইনের রাইম স্কিম হচ্ছে এ বি বি এ, এ বি বি এ। শেষ 6 লাইনের রাইম স্কিম হচ্ছে সি ডি সি ডি সি ডি। এই কবিতাটি কোন মিটারে লেখা? মোস্ট ইম্পর্টেন্ট, এটি হচ্ছে আইয়াম্বিক পেন্টামিটারে লেখা। এই কবিতার ন্যারেটিভ স্টাইল কি? এই কবিতার ন্যারেটিভ স্টাইল হচ্ছে ফার্স্ট পারসন ন্যারেটিভ। এই কবিতার থিম, বিষয়বস্তু, অনেক সময় তোমাদের থিম দেওয়া হয়। এই কবিতার বিষয়বস্তুটা কি? বিষয়বস্তু হচ্ছে এক্সেপশনাল বিউটি অফ লন্ডন ইন আ সার্টেন মর্নিং। লন্ডন নগরীর কোনো একদিনের সকালের অপরূপ সৌন্দর্য। এই কবিতার টোন কি? হোয়াট ইজ দ্য টোন অফ দিস পোয়েম? টোন হচ্ছে কাম, জয়ফুল অ্যান্ড অ ইন্সপায়ারিং, অর্থাৎ শান্ত, আনন্দময় এবং শ্রদ্ধা জাগানো। এগুলো হচ্ছে এই কবিতার বেসিক ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো অবশ্যই জানা দরকার এবং এখান থেকে এমসিকিউ কোশ্চেন্স দেওয়া হয়। চলো আমরা এই কবিতাটির লাইন বাই লাইন আলোচনা করি। দেখো, প্রথম লাইন রয়েছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। কি বলছে? যে পৃথিবীতে এত সুন্দর আর কিছুই দেখানোর মতো নেই। আর্থ হ্যাজ নট এনিথিং, বলছে পৃথিবীর নেই আর কোনো জিনিস, টু শো মোর ফেয়ার, এত সুন্দর করে দেখানোর আর কিছু নেই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওই সকালবেলা যে দৃশ্যটি দেখেছেন, সেই দৃশ্যটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতে এটাই পৃথিবীর শ্রেষ্ঠ রূপ, এটাই পৃথিবীর শ্রেষ্ঠ দৃশ্য। কবির মতে লন্ডনের এই সকালবেলার দৃশ্য পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলির মধ্যে একটি। নেক্সট লাইন, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। কি বলছে? ডাল উড হি বি অফ সোল, যে এই দৃশ্য উপেক্ষা করে চলে যেতে পারে তার মন বা আত্মা অবশ্যই নিস্তেজ। কি বলছে? মানে এখানে সাজিয়ে নাও, ডাল উড হি বি অফ সোল মানে হি উড বি ডাল অফ সোল, সে হবে কি? ডাল অফ সোল। এই ডাল অফ সোল মানে হচ্ছে অনুভূতিহীন, তাহলে সে হবে অনুভূতিহীন, ডাল অফ সোল। হু কুড পাস বাই, হু কুড পাস বাই, পাস বাই মানে হচ্ছে কি না, হচ্ছে এই সৌন্দর্য দৃশ্য না উপভোগ করে চলে যাওয়া। হ্যাঁ, এই পাস বাই মানে হচ্ছে এটাই। তাহলে যে এই সুন্দর দৃশ্য উপভোগ না করে চলে যায়, সে কি হবে না, সে হবে অনুভূতিহীন, ডাল অফ সোল, সে হবে একটা জড় বস্তু,
যেন তার মধ্যে কোনো রকম সৌন্দর্যবোধ বলে কিছু নেই। কবি মনে করেন কেউ যদি এই অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ না হয় তবে তার অনুভূতি শক্তি ভীষণ দুর্বল। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। দেখো, টাচিং মিনস হৃদয়গ্রাহী, যা হৃদয়কে ছুঁয়ে যায়। ম্যাজেস্ট্রি মানে হচ্ছে মহিমা। তাহলে বাংলা অর্থ হচ্ছে এমন এক দৃশ্য যা তার মহিমায় অত্যন্ত হৃদয়স্পর্শী। কি বলছে যে এ সাইট একটি দৃশ্য, সো টাচিং ভীষণ হৃদয়স্পর্শী, ইন ইটস ম্যাজেস্টি তার মহিমায়। তাহলে এমন এক দৃশ্য যা তার মহিমায় অত্যন্ত হৃদয়স্পর্শী, যা হৃদয়কে স্পর্শ করে যায়। এই শহরের দৃশ্য একদিকে রাজকীয়, অন্যদিকে হৃদয়গ্রাহী। মানে এত সুন্দর দৃশ্য যেটা আগে কখনো দেখা যায়নি, তাই বলছে এই দৃশ্যটি হচ্ছে হৃদয়গ্রাহী। আর রাজকীয় বলতে এত সুন্দর চারিদিকে ঝকমক করছে, সেই সূর্যের আলোতে সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে, তাই মনে হচ্ছে যেন একটি রাজকীয় একটি দৃশ্য কবি আজকের উপভোগ করছেন। দিস সিটি নাও ডোথ লাইক আ গার্মেন্ট ওয়ার দ্য বিউটি অব দ্য মর্নিং। কি বলছে? বলছে দিস সিটি, এই শহর। এখানে এই শহর বলতে এখানে লন্ডন শহরকে বোঝানো হয়েছে। আচ্ছা, দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট, বলছে এই শহরটি লাইক আ গার্মেন্ট, গার্মেন্ট মানে হচ্ছে পোশাক, পোশাকের মতো, ওয়ার পরে আছে, দ্য বিউটি অব দ্য মর্নিং সকালের এই সৌন্দর্যকে। তাহলে কবি মনে করছেন যে প্রকৃতি একটি পোশাক পরে আছে। সেই পোশাকটা কি না, সকালের পোশাক। হ্যাঁ, এখানে সুন্দরভাবে দেখো একটা কম্পেয়ার করা হয়েছে যে এখানে এই শহরটিকে যেন মনে হচ্ছে যেন একটা প্রাণের সত্তা রয়েছে এই শহরটির। যখন কোনো জড়বস্তুকে প্রাণের সত্তা দেওয়া হয় তখন তাকে বলা হয় পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন এটি হচ্ছে একটি ফিগার অফ স্পিচ। অর্থাৎ তাহলে কি বললাম আমি, যে যদি কোনো জড়বস্তুকে আমরা কল্পনা করি যে সেই জড়বস্তুটি একটি প্রাণীবাচক কোনো মতো আচরণ করছে, কোনো প্রাণীর মতো আচরণ করছে, তখন সেটাকে আমরা বলা হয় পার্সোনিফিকেশন, অর্থাৎ এটি এক ধরনের ফিগার অফ স্পিচ। দেখো নেক্সট যে লাইনটি রয়েছে, সাইলেন্ট বিয়ার, সাইলেন্ট অ্যান্ড বিয়ার। সাইলেন্ট মানে কি, একেবারেই হচ্ছে নীরব। সাইলেন্ট হলে একদম নিস্তব্ধ। এই যে এমন একটি পরিবেশের কথা বলা হয়েছে যে চারিদিকে যেন একটা নিস্তব্ধ পরিবেশ। হ্যাঁ, কেন? যেহেতু লন্ডন শহর, সেখানে কলকারখানা রয়েছে। এত সকালবেলা সেই সব কলকারখানাগুলো তখনও চালু হয়নি। তার ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে টেমস নদী, সেই নদীতে নৌকো চলে এবং সেই নৌকোগুলো তখন তাদের সেই যাত্রা শুরু করেনি। অর্থাৎ চারিদিকে একটা নিস্তবতা, একটা সাইলেন্স বিরাজ করছে। তাই বলছে সাইলেন্স, হ্যাঁ, একদম সাইলেন্ট, নিস্তব্ধ। অ্যান্ড বেয়ার, এখানে বেয়ার মানে হচ্ছে উন্মুক্ত, যাকে বলতে পারি নট কভার্ড। মানে দ্য সিটি ইজ ইন আ স্টেট অফ আনঅ্যাডমড সিম্পলিসিটি। মানে বলতে চাইছে যে এই শহরটায় যেন চারিদিকে এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, যেন কবির কাছে এই লন্ডন শহরের সৌন্দর্য একেবারে উন্মুক্ত। হ্যাঁ, যে কোনো কিছুই সেখানে নেই যা কবির দৃষ্টিকে ব্যাহত করবে। নেক্সট বলছে, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। দেখো, শিপস মানে বলছে জাহাজ। হ্যাঁ, টাওয়ার্স, এখানে টাওয়ার্স বলতে লন্ডন শহরের যে বড় বড় টাওয়ার সেগুলো বলা হয়েছে, টাওয়ার্স অফ লন্ডন। ডোমস মানে যে গম্বুজ রয়েছে, দ্য ডোম অফ সেন্ট পলস। তো এমসিকিউ প্রশ্ন আছে, এখানে কোন ডোমসের কথা বলা হয়েছে? যে সেন্ট পলসের সেই গম্বুজের কথা বলা হয়েছে।
অ্যান্ড থিয়েটার, থিয়েটার মানে যেসব রঙ্গমঞ্চ, সেগুলো থিয়েটার। অ্যান্ড টেম্পলস মানে হচ্ছে মন্দির, এগুলো সেখানে রয়েছে। আর ওপেন আনটু দ্য ফিল্ড, দেখো ওপেন আনটু, ওপেন আনটু, আনটু হচ্ছে একটা আর্কেইক ফর্ম অফ টু, আনটু মানে হচ্ছে টু, আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। তাহলে জাহাজ, টাওয়ার, গম্বুজ, থিয়েটার ও মন্দির সব কিছুই মাঠ ও আকাশের দিকে খোলা অবস্থায় পড়ে আছে। এই যে লাই ওপেন, লাই ওপেন মানে কি, খোলা অবস্থায় পড়ে আছে। কোন দিকে? আকাশের দিকে আর মাঠের দিকে। দেখো বলা হয়েছে যে লাই লাই ওপেন, উন্মুক্ত অবস্থায় পড়ে আছে। অ্যান্ড টু দ্য ফিল্ড মানে টু দ্য ফিল্ডস, মাঠের দিকে। অ্যান্ড টু দ্য স্কাই, আকাশের দিকে। শহরের সব কাঠামো যেন উন্মুক্ত হয়েছে প্রকৃতির সামনে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। দেখো গ্লিটারিং মানে ঝলমল করা, স্মোকলেস মানে হচ্ছে ধোঁয়াহীন। ধোঁয়াহীন হওয়ায় সব কিছু ঝকঝক করছে ও দীপ্তিময়। দেখো অল সব কিছু, ব্রাইট একেবারে ঝলমল করছে, হ্যাঁ, আর গ্লিটারিং যাকে বল ঝলমল করছে, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, সব কিছু উজ্জ্বল এবং ঝলমল করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, এখানে এয়ার বলতে যে বাতাস, সেই বাতাসের কোনো ধোঁয়া নেই, ধোঁয়াহীন বাতাস। হ্যাঁ, ধোঁয়াহীন বাতাসে সব কিছু চকচক করছে, ঝকমক করছে, উজ্জ্বল দেখাচ্ছে। ভোরবেলায় যে দূষণহীন পরিবেশ, যেহেতু লন্ডন শহর, সেখানে কলকারখানা রয়েছে এবং আরও অন্যান্য যে সমস্ত যানবাহন চলে এবং নদীতে জাহাজ, বোট চলে, হ্যাঁ, সেখান থেকে যে ধোঁয়া বেরোয়, ফলে সারা পরিবেশ বাতাস দূষিত হয়ে যায়। এখানে সেই দূষণহীন বাতাসের কথা বলা হয়েছে স্মোকলেস এয়ারের দ্বারা। তাহলে ভোরবেলায় দূষণহীন পরিবেশে শহরটি যেন আলোক উজ্জ্বল ও দীপ্তিময়। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। দেখো নেভার ডিড সান, সাজিয়ে নাও, সান নেভার ডিড বিউটিফুলি স্টিপ, মানে সূর্য কখনো বিউটিফুললি, এত মোর বিউটিফুললি, এত সুন্দরভাবে, স্টিপ, স্টিপ মানে হচ্ছে তার আলো ছড়িয়ে দেয়নি। মানে লন্ডন শহরে সূর্যের আলো এত সুন্দরভাবে লন্ডন শহরে কখনো দেখা যায়নি। এখানে স্টিপ মানে হচ্ছে আমরা বলতে পারি ঢেকে ফেলা। হ্যাঁ, বলছে সূর্য কখনো এত সুন্দরভাবে তার আলো দিয়ে ঢেকে ফেলেনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, দেখো এখানে স্প্লেন্ডার বলতে তার যে প্রথম জ্যোতি, সূর্যের যে প্রথম যে জ্যোতি বা দীপ্তি, তাহলে সূর্য তার প্রথম দীপ্তিতে এত সুন্দরভাবে কখনো আগে আলো দিয়ে ঢেকে দেয়নি। কাকে? ভ্যালি, উপত্যকা, রক, যে সমস্ত পাহাড়, আর হিল, পর্বত, যে সমস্ত পাহাড়, পর্বত, উপত্যকা রয়েছে, হ্যাঁ, এত সুন্দরভাবে কখনো সূর্যের আলো এর আগে কখনো পড়েনি। মানে কখনোই সূর্য তার প্রথম আলোয় এত সুন্দরভাবে উপত্যকা, ভ্যালি, রক, পাহাড় বা হিল যেটা আছে, পাহাড় বা পর্বত যা আছে, সেগুলোকে এত সুন্দর কখনো আলো দেয়নি। মানে প্রকৃতির এই যে সুন্দর দৃশ্য কবি এর আগে কখনো দেখেনি। নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, আমি কখনোই এত গভীর শান্তি দেখি নাই, এত অনুভবও আমি করিনি। মানে আই স নেভার, আমি কখনো দেখিনি এত সুন্দর দৃশ্য। আই নেভার ফেল্ট, আমি কখনো অনুভব করিনি। এ কাম সো ডিপ, এ কাম মানে শান্তি বা প্রশান্তি, সো ডিপ এত গভীর। বলছে আমার মনের এত শান্তি বা প্রশান্তি এর আগে আমি কখনো অনুভব করিনি। শহরের এই নীরবতা ও শান্তি কবির মনে গভীর প্রশান্তি এনে দেয়। দ্য রিভার গ্লাইড অ্যাট হিজ ওন সুইট উইল, রিভার বলতে এখানে টেমস নদীকে বোঝানো হয়েছে। দ্য রিভার অর্থাৎ টেমস নদী, গ্লাইডস মানে হচ্ছে ফ্লোজ জেন্টলি, মানে বয়ে চলেছে। বলছে সেই টেমস নদী বয়ে চলেছে অ্যাট হিজ ওন সুইট উইল, তার আপন ইচ্ছায়। ওন নিজের, সুইট উইল মানে হচ্ছে আপন ইচ্ছায়, অর্থাৎ ফ্রিলি অ্যান্ড স্মুথলি সেই টেমস নদী স্বাধীনভাবে
এবং খুব সুন্দরভাবে আপন ইচ্ছায় এখানে বয়ে চলেছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। দেখো ডিয়ার গড, হে ঈশ্বর, দ্য বাড়িগুলো পর্যন্ত ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে। দ্য ভেরি হাউসেস, সেই ঘরগুলো সিম অ্যাসলিপ। দেখো এখানে হাউস বলতে লন্ডনে যে সমস্ত মানুষ বসবাস করে তারা বাড়ির মধ্যে তখনও যেন ঘুমাচ্ছে। এত ভোরবেলা লন্ডনের মানুষ এত ভোর ভোর ঘুম থেকে ওঠে না, তাই বলছে দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, সেই বাড়িগুলো পর্যন্ত তখনও ঘুমিয়ে আছে। শহরের সব কিছু এতটাই নিস্তব্ধ যে সব কিছুই যেন নিদ্রিত। এখানে দেখো বলা হয়েছে ডিয়ার গড, হে ঈশ্বর। এই কথাটার দ্বারা এখানে কবির যে বিস্ময়, কবির যে আনন্দের অনুভূতির সেটা বহিঃপ্রকাশ ঘটছে। ডিয়ার গড বলছে, ঈশ্বর তোমাকে অশেষ ধন্যবাদ আমাকে এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য। তাই এখানে ডিয়ার গড এটাই প্রকাশিত করছে। দ্য এক্সক্লামেশন shows the feelings of joy and wonder of the poet. And all that mighty heart is lying still. All that mighty heart and all, এবং সেই মহাশক্তিধর হৃদয়টি, এখানে মাইটি হার্ট বলতে লন্ডন শহরকে বোঝানো হয়েছে। হ্যাঁ, অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, যেন নিশ্চল হয়ে পড়ে আছে। লাইং স্টিল মানে একদম পুরো স্থির হয়ে পড়ে আছে। সচরাচর কি হয় না, সচরাচর এই লন্ডন শহরটি কোলাহলপূর্ণ হয়। এত গাড়ি ঘোড়া যানবাহন চলাফেরা করে যে একটা চারিদিকে যেন একটা কোলাহল শোনা যায়। হ্যাঁ, সেই জীবন্ত শহরটি যেন এই মুহূর্তের জন্য একেবারে নিস্তব্ধ এবং নিস্তেজ হয়ে পড়েছে। তাহলে মাইটি হার্ট বলতে এখানে বোঝানো হয়েছে লন্ডন শহরকে। ইটস লাইং স্টিল মানে বললাম যে একেবারে মোশনলেস যাকে বলা হয়, কোয়াইট মোশনলেস অ্যান্ড নয়েজলেস, কোলাহল মুক্ত, এক সম্পূর্ণ স্থির হয়ে গেছে। অ্যান্ড নয়েজলেস, কোলাহল মুক্ত হয়ে গেছে। এই গেল আমাদের এই কবিতার যে লাইন বাই লাইন ব্যাখ্যা। এটি হচ্ছে একটি প্রকৃতির কবিতা, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সকালবেলা লন্ডন শহরের যে দুর্লভ ছবিটা তিনি দেখেছিলেন, সেই ছবির বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতার মাধ্যমে। এই কবিতায় বেশ কয়েকটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, যেগুলো তোমাদের এমসিকিউ প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসতে পারে। দেখো আমি শুরুতেই বলেছিলাম এখানে পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে। যখন কোনো জড়বস্তুকে প্রাণের সত্তা দেওয়া হয় তখন সেটিকে পার্সনিফিকেশন বলা হয়। দেখো এখানে লাইন দেওয়া আছে, দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট। দেখো শহরটিকে কি বলা হয়েছে না, এখানে শহরটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সেটি সকালের সৌন্দর্য নামক পোশাক গায়ে পরে আছে। এটি একটি মানবীয় গুণ, তাই আমরা দ্য সিটি এটাকে বলতে পারি পার্সনিফিকেশন। আর একটা দেখো লাইন আছে, দ্য রিভার গ্লাইথ অ্যাট হিজ ওন সুইট উইল। হ্যাঁ, নদীকে এমনভাবে দেখানো হয়েছে যেন তার নিজস্ব একটা ইচ্ছা রয়েছে, হ্যাঁ, এবং সে যেন তার নিজের মতো করে বইছে। হ্যাঁ, এখানেও একটা জীবন্ত প্রাণীর গুণ আরোপ করা হয়েছে। তাই দ্য রিভার এটাকে আমরা বলতে পারি পার্সনিফিকেশন। আবার যখন দেখবে কোনো জায়গায় সরাসরি তুলনা করা হয়, লাইক দিয়ে তুলনা করা হয়, তখন সেটাকেও আমরা বলতে পারি একটা ফিগার অফ স্পিচ। তার নাম হলো সিমিলি। SIMILE, সিমিলি। কোন লাইনটা, দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট। এই দেখো লাইক আ গার্মেন্ট বলা হয়েছে, শহরটিকে উপমা দিয়ে তুলনা করা হয়েছে একটি পোশাক পরিহিত মানুষের সঙ্গে। একটা মানুষ যেমন পোশাক পরে, যেন শহরটি যেন একটি পোশাক পরে আছে। হ্যাঁ, তাই এটাকে আমরা সিমিলি ফিগার অফ স্পিচ বলতে পারি। আচ্ছা, আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে একদম শুরুতে যে লাইনটা রয়েছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। যখন কোনো অতিরঞ্জিত কোনো কথা বলা হবে, একটু বেশি বেশি করে বলা হবে, তখন তাকে আমরা বলবো হাইপারবোল। এখানে বলা হয়েছে যে পৃথিবীতে এর চেয়ে সুন্দর আর কিছু নেই। তার মানে একটু বেশি করে বলা হলো যে সারা পৃথিবীতে তো পৃথিবীর প্রকৃতির বহু রূপ আছে। তাহলে কবি এখানে বলতেই পারেন না যে এটাই হচ্ছে প্রকৃতির শ্রেষ্ঠ রূপ। তাই এটাকে আমরা বলতে পারি হাইপারবোল ফিগার অফ স্পিচ। ওদের এই লাইনটা তুলে দিয়ে বলতে পারে যে এটি কোন ধরনের ফিগার অফ স্পিচ, তখন বলতে পারে হাইপারবোল, HYPERBOLE। আচ্ছা বেশ, এই কয়েকটি ফিগার অফ স্পিচ তোমরা
অবশ্যই করে খাতায় নোট করে নেবে, এগুলো থেকে এমসি কোশ্চেন্স দেওয়া হয়।